আপনারা এখানে? আদিপ মুখ খুলল, বলল, হারিস ভাই একটু দেখবেন আপনি, ওনার পিঠে ক্ষতটা দিয়ে আপনা আপনি রক্ত পড়ছে। আদ্রিতা দ্রুত এগিয়ে গেল, তাকে উত্তেজিত দেখালো। ফারিস ঠাই দাঁড়িয়ে। সে আসতে জানি আদিপ এক প্রকার জোর করে তাকে এখানে নিয়ে এসেছে। কতক্ষণ আগে আদিপ আর ফারিস কোথাও একটা যাচ্ছিল। ফারিসের পরনে নেভি ব্লু কালারের চেক শার্ট আর কালো জিন্স। গাড়িতে বসেই ফারিস বলছিল, আদিপ সে হারামিটা পালিয়েছে, তার কি কোনো খবর পাওয়া গেছে? আদিপ গাড়ি ড্রাইভ করতে করতে বলল, না ভাই, তবে চিন্তা করবেন না, খুব শীঘ্রই পেয়ে যাব। আচ্ছা আদিপ, তোমার কি মনে হয় গাড়িতে মেয়ে রাখার বিষয়টাই শুধু কি পালিয়ে যাওয়ার ছেলেটারই হাত আছে, নাকি তার পাশাপাশি অন্য কারো হাত আছে? আদিপ কিছুক্ষণ ভেবে বলল, আমার তো মনে হয় এর পেছনে অন্য কারোর হাত আছে। আমারও তাই মনে হয়। হঠাৎই আদিপ খেয়াল করে ফারিসের শার্ট বেয়ে রক্ত পড়ছে। সাথে সাথে সে গাড়ি থামালো, আতঙ্কিত স্বরে বলল, ভাই আপনার পিঠ। ফারিস হাত দিল, রক্ত দেখেও বলল, কিছু হবে না, তুমি গাড়ি চালাও। কিন্তু আদিপ শোনে না, একটু জোর করেই নিয়ে আসে ফারিসকে হসপিটালে। কি করে হলো? হঠাৎই আদ্রিতার কণ্ঠ শুনে ভাবনায় ছেদ পড়ল ফারিসের। সে সরাসরি তাকালো আদ্রিতার দিকে। আদ্রিতাও তাকালো, চোখাচোখি হলো দুজনে। আদিপ বলল, আপনা আপনি ঘটেছে, গাড়ি করে যাচ্ছিলাম, হঠাৎ দেখি পিঠ বেয়ে রক্ত ঝরছে। আদ্রিতা খানিকটা রাগান্বিত কণ্ঠে বলল, ঝরবেই তো, ওনায় বলেছিলাম ক্ষতটা গভীর সেলাই করতে হবে, কিন্তু উনি শোনেনি, হন হন করে ভাব নিয়ে চলে গেছিল। আদিপ কিছু বলে না। ফারিস বলে, আমি এখানে আসতে চাইনি, নেহাত আদিপ নিয়ে এসেছে তাই এসেছি। তা আসবেন কেন? ডাক্তারদের কাছে আসতে তো আপনার মেবি অ্যালার্জি আছে। ফারিস কিছু বলে না, চুপ থাকে। এই মেয়েটার সাথে কথা বলতে তার বিরক্ত লাগে। অবশ্য শুধু আদ্রিতা না, পুরো মেয়ে জাতির সাথে কথা বলতে বিরক্ত লাগে ফারিসের। আদ্রিতা একটা বেড দেখিয়ে পড়ল। এখানে শুয়ে পড়ুন। ফারিস শুতে চাইল না, কিন্তু আদিপ শোয়ালো। ফারিসের শার্ট খোলা হয়েছে, আদ্রিতা হাতে গ্লাভস পরে। পুরো জায়গাটা দেখলো দুদিনে একটুও সারেনি, উল্টো আরও ঘা হয়ে গেছে। আদ্রিতা বোঝে না এই ছেলের ব্যথা ট্যাথা কিছু করে না নাকি, না হলে এমন আহত হয়ে কি করে স্বাভাবিক থাকতে পারে। আদ্রিতা হাতে ইঞ্জেকশন নিল, তা দেখেই আদিপ ঘাবড়ে গেল, বলল, আমি বাইরে আছি, আপনি প্লিজ ওনার পুরোপুরি চিকিৎসা না করে বাইরে যেতে দিবেন না। আমি এসব দেখতে পারি না, আমি দরজা কাছেই আছি। ভাই আপনি কিন্তু পুরোপুরি চিকিৎসা না করে বের হবেন না। কথাগুলো থরথর করে বলেই বেরিয়ে গেল আদিপ। ফারিস হেসে বলল, ছেলেটা এত ভীতু কেন? আদ্রিতা দাঁড়িয়ে দাঁড়িয়ে আদিপের কাণ্ড দেখল। আদিপ বের হতেই বলল, উনি এমন পালিয়ে গেলেন কেন? আপনি ইঞ্জেকশন নিয়েছেন না? ওর ইঞ্জেকশনে ভয় খুব। দেখেই ভয় পেল। হুম। আদ্রিতা অবাক হলো। ইঞ্জেকশন দেখেই ভয় পেয়ে গেল। সত্যি সত্যি দিলে তো মনে হয় খবর হয়ে যেত। হতভম্ব হয়ে তাকিয়ে আছে চাঁদনি সামনের পোস্টের দিকে। এভাবে দৌড়ে আদ্রিতাকে ডাকতে এসে তারই কেবিনের সামনে একটা পুরুষের গায়ের ওপর হুমড়ি খেয়ে পড়বে আগে জানলে কখনই আসতো না। লোকটা কি ভাবলো তাকে? নিশ্চয়ই নির্লজ্জ টাইপ কিছু। আপনার যদি আমাকে দেখা শেষ হয়ে থাকে তাহলে বলবেন প্লিজ, এভাবে কতক্ষণ আপনাকে ধরে দাঁড়িয়ে থাকবো? আচমকাই এক পুরুষালীর কণ্ঠে এহেম কথা শুনে চমকে উঠল চাঁদনি। দ্রুত আদিপের থেকে নিজেকে ছাড়িয়ে মাথা উঁচু করে বলল, আই এম এক্সট্রিমলি সরি, আমি বুঝতে পারিনি। আদিপ 3 সেকেন্ড সময় নিয়ে বলল, ইটস ওকে, কিন্তু কাল থেকে একটু খাওয়া দাওয়া কমিয়ে দিবেন। এভাবে হুটহাট কোনো ছেলে গায়ে গিয়ে পড়লে তো সে তো আলু ভর্তা হয়ে যাবে। আদিপের কথা শুনে চোখ মুখের ভাব পাল্টে গেল চাঁদনির। রাগি রাগি কণ্ঠে বলল, আপনি কি আমাকে অপমান করছেন? মোটেও না। আপনি তো ভারী পাজি মানুষ। আদিপ হাসে। কেন যেন মেয়েটাকে রাগাতে তার দারুণ লাগছে। প্রথম দেখাই এমনটা করা ঠিক কতটা যুক্তিযুক্ত ধরতে পারছে না আদিপ। কিন্তু চাঁদনির চোখ দুটো দিক থেকে চোখ সরাতে পারছে না আদিপ। কিছু একটা চলছে তার মাঝে। আচ্ছা, আপনার কি সত্যি ব্যথা ট্যাথা করছে না, নাকি আমার সাথে ভাব নিচ্ছেন? ফারিস বিরক্ত হলো আদ্রিতার কথা শুনে। সে বিরক্ত নিয়ে আদ্রিতার দিকে তাকিয়ে বলল, ভাব নেওয়াটা ফারিসের পার্সোনালিটির সাথে যায় না, তাই বাজে না বকে নিজের কাজ করুন। আদ্রিতা দীর্ঘশ্বাস পেল, তুলে দিয়ে ফারিসের পিঠটা পরিষ্কার করতে ব্যস্ত হলো। নিজের কাজে মনোযোগ দিয়ে শান্ত স্বরে বলল, একটা কথা ছিল মিস্টার বখাটে। ফারিস চোখমুখ শক্ত করে বলল, আমি বখাটে নই। আচ্ছা শুনুন, কাল রাতে আমার ব্যবহারের জন্য আমি খুব দুঃখিত। আসলে আমি খুব ঘাবড়ে গিয়ে ভুলভাল বলে ফেলি।
আমি সত্যি জানি না কাল রাতে আমার ঠিক কি হয়েছিল। আমি খুব অনুতপ্ত। ফারিস হাসে, বলে, বাহ, দারুণ তো। কাল আপনি ভয়ে ভুলভাল বকছিলেন আর ভাবটা এমন নিচ্ছিলেন যেন সাহসের বস্তা নিয়ে ঘোরেন। দেখুন, এভাবে বলবেন না। আপনার আমার সত্যি ভয় লাগে। আপনি সত্যি মাফিয়া নন তো? ঘরে বন্দুক রাখেন, আবার মানুষ খুন করার হুমকিও দেন, তাহলে মনে না হওয়ার কারণ তো দেখি না। আমি কি তা আপনাকে বলার প্রয়োজন মনে করছি না। আদ্রিতা চুপ হয়ে গেল। ফারিসের কথাটা খানিকটা গায়ে লাগলো তার, যদিও গায়ে লাগার মতো কথা নয়। একজন অপরিচিত মানুষের সাথে কেনই বা ফারিস তার নিজ কাজ বা পেশা সম্পর্কে বলবে? নীরবতা ছিল দুজনের মাঝে। আদ্রিতা ফারিসের পিঠ সেলাই করে ব্যান্ডেজ করে দিল, বলল, এবার উঠতে পারেন। 7 দিন পর আবার আসবেন সেলাই কাটার জন্য। ফারিস উঠল, আস্তে আস্তে তার শার্টটা গায়ে জড়ালো, বলল। না আসলে হবে না। আদ্রিতা তার চেয়ারে বসতে বসতে বলল, আপনি যদি একা একা সেলাই কাটতে পারেন তাহলে আসতে হবে না। ফারিস কিছু বলে না। আদ্রিতা প্রেসক্রিপশনে কিছু ওষুধের নাম লিখতে লিখতে বলল, নিজের যত্ন নেবেন। যে ঔষধগুলোর নাম লিখেছি তার রেগুলার ব্যবহার করবেন। নিজের প্রতি যত্নশীল হবেন। আপনার দেখে মনে হয় না আপনি নিজের একটু যত্ন করেন। ফারিস আদ্রিতার সামনে চেয়ারে বসলো, মৃদু হেসে বলল, নিজের যত্ন নেই আমি। কিন্তু আপনার দেখে তা মনে হয় না। আপনার প্রিয় মানুষদের বলবেন আপনার যত্ন নিতে। ফারিস কিছু বলে না। অনেকক্ষণ চুপ থেকে আচমকে একটা প্রশ্ন করে বসে আদ্রিতাকে। সে বলে, আমাকে কি ভালোবাসা যায় ডাক্তার ম্যাডাম? আদ্রিতা তোর চমকে উঠলো ফারিসের এহেন প্রশ্নে। সে থতমত খেয়ে বলল, কেন যাবে না? না, আমার কেন যেন মনে হয় আমাকে ভালোবাসা যায় না। এমনটা মনে হওয়ার কারণ? কারণ জানা নেই, শুধু মনে হয় আমাকে ভালোবাসা যায় না। পৃথিবীর সব মানুষকেই ভালোবাসা যায়, শুধু সেই মানুষটাকে ভালোবাসার মর্মতা বুঝতে হয়। ভালোবাসা নিয়ে আপনার মনে হয় অনেক জ্ঞান আছে। আদ্রিতা হাসে, বলে, না, তেমন কোনো ব্যাপার নেই। ফারিস উঠে দাঁড়ায়, কেমন একটু করে যেন বলে, আমার সামনে আর আসবেন না। আপনাকে কেন যেন আমার ভালো লাগে না। আদ্রিতা আবার থমকে যায়। এই ছেলেটা বারবার তাকে সামনে যেতে বারণ করে, অথচ সে নিজেই গত 3 দিন যাবৎ তার কাছে আসছে, তাকে তুলেও নিয়ে যাচ্ছে। অদ্ভুত। আদ্রিতার কড়া কণ্ঠে বলতে ইচ্ছে করলো, শুনুন মিস্টার বখাটে, আমি একবারও আপনার কাছে যাইনি, উল্টো আপনি নিয়ে গেছিলেন। কিন্তু কথাটা আর বলা হলো না। আদ্রিতার খারাপ লাগলো ফারিসের শেষ কথাটার জন্য। সে কি সত্যি ভালো লাগার মতো একজন মানুষ নয়? অনেকেই তো বলে তাকে তাদের ভালো লাগে। কত পেশেন্ট আদ্রিতার অপেক্ষায় থাকে, তার সাথে কথা বলতে চায়, অথচ এই ছেলে বলো তাকে ভালো লাগে না। কি এমন করলো সে ফারিসের সাথে যে তাকে খারাপ লাগছে ফারিসের কাছে? তার মতে ফারিসে তাকে ভালো খারাপ কোনোটাই লাগা উচিত না। তাহলে কেন বলল ভালো লাগে না? আদ্রিতা ঠাই বসে রইল, গভীর ভাবনায় মগ্ন। আদ্রিতার রুমে দরজাটা খুলতেই ফারিস দেখলো আদিপ দরজার কাছে দাঁড়িয়ে একটা মেয়ের সাথে ঝগড়া করছে। মেয়েটা বলছে, শুনুন মিস্টার খবিশ, আমি মোটেও মোটা নই। আপনার গায়ে তো শক্তি নেই, তা বলতে পারেন না? হ্যাঁ, কত যে মোটা নন তা তো দেখতেই পাচ্ছি। আর 10 মিনিট এভাবে থাকলে আমি তো নাই হয়ে যেতাম। চাঁদনির আগে ফুসলো ছেলেটা পদে পদে তাকে অপমান করছে। চাঁদনি জোরে নিঃশ্বাস ফেলে বলল, আমার মতো স্লিম বডি ফিগারের মেয়েটাকে ধরতেই আপনার হাওয়া বেরিয়ে গেল। আপনি জানেন পুরুষ মানুষের গায়ে কত শক্তি থাকে? তারা চাইলে আমার মতো 2-4টে মেয়েকে তুড়ি মেরে কোলে তুলে নিতে পারে। আর সেখানে আপনি সামান্য আমাকেই ধরতে এত কথা বলছেন। আপনাকে পুরুষ বলতেও লজ্জা লাগছে। এবার আদিপের রাগ উঠল। তার পুরুষত্ব নিয়ে কথা বলছে মেয়েটা। আদিপ কিছু বলবে তখনই ভারী কণ্ঠে বলল, ফারিস। আদিপ? আদিপ চমকে উঠল। মুহূর্তের মধ্যে সে পাল্টে গেল। সে প্রায় ভুলতেই বসেছিল এখানে সে কেন এসেছে। আদিপ দ্রুত এগিয়ে আসলো, থরথর করেই পড়ল। আপনার হয়ে গেছে ভাই? ফারিস মাথা নাড়িয়ে বলল, হ্যাঁ, চলো। এমন সময় দরজার কাছে আসলো আদ্রিতা। কারণ ফারিস প্রেসক্রিপশন না নিয়ে চলে যাচ্ছিল। আদ্রিতা বলল, আপনি প্রেসক্রিপশন না নিয়েই চলে যাচ্ছেন কেন? ফারিস বিরক্ত নিয়ে পিছনে ঘুরলো। মেয়েটাকে একদমই তার সহ্য হচ্ছে না। ফারিস একবার আদ্রিতার মুখ, আরেকবার আদ্রিতার হাতে থাকা প্রেসক্রিপশনটা দেখে আদিপকে বলল, নিয়ে আসো দ্রুত। ফারিস বড় বড় পা ফেলে চলে গেল। আদিপ আদ্রিতার রোগী দেখার ফি দিয়ে আর প্রেসক্রিপশনটা নিয়ে চলে গেল।
চাঁদনি থ মেরে দাঁড়িয়েছিল সামনে। ফারিসকে সে দেখেছে, অবাক হয়েছে প্রচুর। এই ছেলে এখানে কি করছিল? আজিতা তাকালো চাঁদনির দিকে, বলল। তুই ওখানে দাঁড়িয়ে কি করছিলি? এদিকে আয়। চাঁদনি ঢুকলো, বলল। তোকে নিতে আসছিলাম, কিন্তু ওই ছেলেটা এখানে কেন? আহত ছিল, চিকিৎসা করলাম। উত্তর এতটুকু বলল চাঁদনি। ওফ। হসপিটাল থেকে বের হতেই একটা অ্যাম্বুলেন্সের সাথে সাক্ষাৎ হলো ফারিস আর আদিবের। তাদের পাশ কাটিয়েই চলে গেল অ্যাম্বুলেন্সটি। মৃদুলের ডাক পড়লো। একটা মৃত মেয়েকে নিয়ে আসা হয়েছে হসপিটালে। জঙ্গলের মধ্যে নিহত অবস্থায় পাওয়া গেছে তাকে। এমনিতেই আজকে আড্ডায় আদ্রিতা না আসে খুব একটা জমেনি, তার উপর চাঁদনি আদ্রিতাকে ডাকতে গিয়েও লাপাত্তা। মৃদুল চেয়ার চেয়ে উঠে দাঁড়ালো, বলল। আজকের আড্ডা তবে এই পর্যন্তই, কাল আবার দেখা হবে। বাকি সবাইও হাসলো। রনি বলল। হ্যাঁ, যা এখন মাইয়া মানুষের মৃত্যুর খবরাখবরে নে। মৃদুল আফসোসের স্বরে বলল। আমার জীবনে খালি মরা মাইয়াই আছে, জেতা মাইয়া একটাও আইল না। আশরাফ বলে। আসবে আসবে, অপেক্ষা কর। মৃদুল যেতে বলল। আস্তে আস্তে আমি না বুড়া হইয়া যাই, গেলাম। বলতে বলতে চলে গেল মৃদুল। এরপর একে একে সবাই বের হলো। আদ্রিতার আসলো না। সবাইকে মেসেজে সরি বললো আসতে না পারার জন্য। তারাও কিছু মনে করলো না। যতই হোক, মানুষের জীবন বাঁচানোর কাজটা আগে, বাকি সব পরে। রাত প্রায় 2টো। নিরিবিলি রাস্তায় একা একা হাঁটছে আদ্রিতা। আজ তার কিছু ভালো লাগছে না। এই মুহূর্তে ভালো না লাগার কোনো কারণ নেই। তবু আদ্রিতা বুঝাচ্ছে তার কিছু ভালো লাগছে না। পুরো রাস্তাঘাট নীরব, কেউ নেই আশেপাশে। আদ্রিতা হাঁটছে একটা ব্রিজের উপর দিয়ে। হঠাৎই পিছন থেকে কেউ একজন বলে উঠল। হেই সুন্দরী, কোথায় যাচ্ছ একা একা? হতভম্ব হয়ে পিছনে তাকালো আদ্রিতা। সামনেই মুখে মাস্ক পরে চুল এলোমেলো করে দাঁড়িয়ে আছে একটা ছেলে। আদ্রিতা খানিকটা থমকালো, বলল। কে আপনি? ছেলেটি উত্তর দিল। কেউ না, তা মাঝরাতে এমন একা একা হেঁটে যাচ্ছেন কোথায়? অসভ্য ছেলে পেলে তুলে নিয়ে গেলে কি করবেন? আদ্রিতার রাগ উঠল, তাও নিজেকে দমালো, বলল। আমি মাঝরাতে হাঁটবো না, দিনে হাঁটবো। আপনার পারমিশন নেওয়া লাগবে। তা লাগবে না, কিন্তু সাবধান, অঘটন ঘটতে তো আর সময় লাগে না। কথাটা বলে ছেলেটা এগোলো। আদ্রিতা তড়িৎ তার ব্যাগ থেকে একটা ইনজেকশন বের করে পড়ল। আর এক পা এগোলে সোজা উপরে পাঠিয়ে দিব। ছেলেটি দাঁড়িয়ে পড়ল, বলল। বাহ, সেফটির যন্ত্রটা তো দারুণ। ফাজলামো হচ্ছে আমার সাথে? বেশি কথা বললে এক্ষুনি ঢুকিয়ে দিব ঘাড়ে। বলেই যেই না আদ্রিতা এগুতে যাবে, সঙ্গে সঙ্গে মাস্ক পরা ছেলেটি তার মুখের মাস্ক খুলে থরথর করে পড়ল। আফু দাঁড়া, আমি সিফাত। সঙ্গে সঙ্গে দাঁড়িয়ে পড়ল আদ্রিতা। এতক্ষণে কণ্ঠটা যেন চেনা চেনা লাগলো। আদ্রিতা তাকালো সিফাতের দিকে, অবাক হয়ে পড়ল। তুই এই সময় এখানে? সিফাত হেসে ফেলল, বলল। চাচাতো ভাইকে তো ভুলেই গেছো। আদ্রিতা আচমকা কান ধরে বসলো সিফাতের। সিফাত ব্যথায় আহ করে উঠল, বলল। আপু লাগছে কিন্তু। মাঝরাতে বড় আপুর সাথে কণ্ঠ পাল্টে ফাজলামো করার আগে মনে ছিল না? ওটা তো একটু মজা ছিল। এটা একটু মজা? হ্যাঁ, আমি যদি ইনজেকশনটা দিয়ে বসতাম তখন? দাওনি তো। দিলে কি হতো জানিস? কি আর হতো, জ্ঞান হারিয়ে এখানে পড়ে থাকতাম। আদিত্যের চোখ মুখ কুচকে তাকালো সিফাতের দিকে। সিফাত বলল। রাগ করো না আপু, সেই সন্ধ্যায় আসলাম তোমাদের বাসায়, জানতাম তুমি থাকবে না। অপেক্ষায় ছিলাম, এখনো খাইনি জানো। তোমার অপেক্ষা করতে করতে বেজে গেল রাত 12টা। তারপর সিদ্ধান্ত নিলাম তোমার চেম্বারে এসে সারপ্রাইজ দেব। বাসা দিয়ে বের হলাম রাত 1টায়। চাচি কিছুতেই আসতে দিতে চাইনি, তবুও এসেছি। এসে দেখি তুমি নাই, মাথাটাই খারাপ হয়ে গেল। গাড়ি নিয়ে আবার ব্যাক করি। এখানে এসে দেখি তুমি একা একা হাঁটছো। ব্যাস, শয়তানে লাড়া দিল। মাস্ক পরে চুল এলোমেলো করে সোজা তোমার পিছনে। কেমন দিলাম? ভয় পেয়েছিলে নিশ্চয়ই। ভয় পাইনি, তবে একটু ঘাবড়ে গিয়েছিলাম। হাসে সিফাত। ততক্ষণে আদ্রিতা কান ছেড়ে দিয়েছে সিফাতের। সিফাত আর আদ্রিতা হাঁটছে। সিফাত বলল। আপু হাঁটছিস কেন? আমার কাছে গাড়ি আছে তো। আর তুমিও বা মাঝরাতে এভাবে হেঁটে হেঁটে বাড়ি যাচ্ছ কেন? তোমার তো গাড়ি আছে, গাড়ি কই? আসলে আজ 2 দিন হলো গাড়িটা নষ্ট হয়েছে। ড্রাইভারকে বলেছি সারাতে, কাল চলে আসবে। তাই বলে হেঁটে হেঁটে বাড়ি যাবে? আরে বিষয়টা তা না, আমার আবার এই রাতের বেলা জ্যোৎস্না দেখে দেখে বাড়ি ফিরতে দারুণ লাগে। ভেবেছিলাম আর একটু সামনে গিয়ে গাড়ি ধরবো, কিন্তু তার আগেই তো তুই। আদ্রিতার কথার মাঝেই বলে উঠল সিফাত।
না আপু, এটা তুমি ঠিক করনি। এভাবে একা একা রাতের বেলা চলাফেরা করা তো ঠিক হয়নি তোমার। যতই হোক তুমি তো মেয়ে আপু, সবই তো জানো। আরে চিন্তা নিচ্ছিস কেন? দেখলি না সেফটির জন্য সঙ্গে ইঞ্জেকশন নিয়ে ঘুরি। আরও একটা জিনিস আছে আমার, দেখবি? এই বলে ব্যাগ থেকে একটা স্পিরিটের বোতল বের করলো আদ্রিতা। সিফাতকে দেখিয়ে বলল, এটা কারো মুখে স্প্রে করলেই অজ্ঞান হয়ে যাবে? আদ্রিতা আর সিফাত উল্টো দিকে হাতা দিল। সিফাত বলল, সবই ঠিক আছে, তাও আপু এভাবে একা একা বের হবে না। ধরো তুমি হাঁটছো, আচমকাই পিছনে একটা গাড়ি এসে তোমার সামনে দাঁড়ালো, তুমি কিছু বুঝে ওঠার আগেই তোমার মুখে রুমাল চেপে ধরলো, তখন এইসব জিনিস কি তোমার কোনো কাজে আসবে বলো? সিফাতের কথাই টনক নড়ল আদ্রিতার। তার মনে পড়লো কাল রাতের ঘটনা, ফার্সে তাকে তুলে নিয়ে যাওয়ার মুহূর্ত। সত্যি তো, তখনও এসব তার কাছে ছিল, কিন্তু সে কিছু করতে পারেনি। আদ্রিতার ভাবনার মাঝেই সিফাত আবার বলল, আর কিন্তু এভাবে একা একা হাঁটবে না আপু। আদ্রিতা মৃদু হাসলো। সিফাতের গাল চেপে ধরে বলল, আচ্ছা ছোট ভাই, আর হাঁটবো না। সিফাত খুশি হলো। অতঃপর আদ্রিতা আর সিফাত উঠে বসলো গাড়িতে। সিফাত গাড়ি স্টার্ট দিল। আদ্রিতা প্রশ্ন করলো, তা বাসায় কি তুই একাই এসছিস নাকি লায়লাকেও এনেছিস? সিফাত গাড়ি চালাতে চালাতে বলল, ধুর আপু, ওর কথা বাদ দাও। লায়লা আপুকে আসতে বলেছিলাম, সে কি বলে জানো? কি? তার নাকি তোমাদের বাড়িতে আসতে লজ্জা লাগে। রাফিন ভাইয়ের সাথে প্রেম করার সময় লজ্জা পেল না, ওদিকে তোমাদের বাড়িতে আসতে নাকি লজ্জা লাগে। ফাউল মেয়া, বুঝলে আপু? আদ্রিতা হেসে ফেলল। সিফাত ইন্টার শেষ করে কেবল অনার্সে ভর্তি হয়েছে। রাফিনের চেয়ে 2 বছরের ছোট, কিন্তু আদ্রিতার সাথে খুব মিশুক টাইপ সে। আদ্রিতার হাসির মাঝে সিফাত আবার বলল, আমি ভেবে পাই না আপু, লায়লা আপুর মতো ওরম অলস টাইপের মেয়েটারে রাফিন ভাই কী দেখে পছন্দ করলো। তুমি দেখে নিও আপু, বিয়ের পরে রাফিন ভাইয়ের জীবনটারে পুরো তেজপাতা বানিয়ে দিবে। আদ্রিতার হাসি থামলো না। সে হাসতে হাসতে বলল, এভাবে বলিস না, দেখবি বিয়ের পর সব ঠিক হয়ে গেছে। হইলে ভালো, না হইলে রাফিন ভাইয়ের জীবন গেছে আপু। আবার হাসে আদ্রিতা। এক্ষেত্রে তার কিছু বলা নেই, এটা পুরোপুরি রাফিনের সিদ্ধান্ত। রাত প্রায় 3টে। নিজের বিছানায় পাশের চেয়ারে বসে আছে ফারিস, হাতে সিগারেট আর পাশের টেবিলের ওপর মদের গ্লাস। তার খুব রাগ লাগছে। বারবার না চাইতেও ওই মেয়েটার সাথে তার দেখা হচ্ছে, আর দেখা হতে দেওয়া যাবে না। এক সপ্তাহ পর যে যাওয়ার কথা বলেছে তা সে যাবে না। লাগলে নিজে নিজে সেলাই কাটবে, তাও মেয়েটার কাছে আর যাবে না। রুমের দরজায় নক করলো কেউ। ফারিস মদের গ্লাসে এক চুমুক দিয়ে বলল, তুমি এখনো ঘুমাওনি আদিব? আদিব দরজা খুলে ভিতরে ঢুকলো। ফারিসের সামনে গিয়ে বলল, একটা কথা ছিল ভাই, খবরটা মাত্রই পেয়েছি। ফারিস সিগারেটের টান দিয়ে ধুঁড়া উড়ালো। আদিবের দিকে তাকিয়ে বলল, বিছানায় বসো। আদিব হাসলো। ফারিস বলল, এখন বলো কিসের খবর? ভাই সেই পালিয়ে যাওয়া নতুন যুক্ত হওয়া ছেলেটির হদিস পেয়েছি। ছেলেটা কক্সবাজারে আছে। কাল সকালের মধ্যে ধরে ফেলতে পারবো। খুব ভালো। আদিব কিছুটা দোমানো হয়ে বলল, ভাই আরেকটা খবর ছিল। কি বলো? ভাই কক্সবাজারে গাছগুলো নাকি হঠাৎ পছন্দ ধরেছে। সঙ্গে সঙ্গে ফারিসের মুখভঙ্গি পাল্টে গেল। সে বলল, হঠাৎ এমনটা হচ্ছে কেন? বুঝতে পারছি না ভাই, একবার কি যাবেন কক্সবাজার? ফারিস 3 সেকেন্ডের মতো চুপ থেকেই বলল, যাব। আদিব বলল, তবে কি কক্সবাজারে গিয়ে নতুন ছেলেটার সাথে কথা বলবেন ভাই, নাকি এখানে নিয়ে আসবো? ওখানে গোডাউনে আটকে রাখতে বলো, আমরাই যাব। ঠিক আছে ভাই, এখন তাহলে ঘুমান। তুমিও যাও। আচ্ছা। আদিব চলে গেল। ফারিস মদের গ্লাসে চুমুক দিল। কেউ তো আছে যে চাইছে ফারিসকে মেয়ে পাচারে জড়িত করতে, তাকে ফাঁসাতে। কিন্তু কি সে? ফারিস তাকে ছাড়বে না, কিছুতেই ছাড়বে না। ফারিসকে মিথ্যা কাজে ফাঁসানোর পরিণতি কতটা ভয়ঙ্কর হতে পারে তা সে হাড়ে হাড়ে বুঝাবে। ফারিসের সাথে গাদ্দারির ফলও দেখিয়ে ছাড়বে। ফারিসকে চিনতে ভুল করেছে তারা, ভয়ঙ্কর ভুল। আর ফারিসের কাছে ভুলের একটাই শাস্তি, ভয়ঙ্কর মৃত্যু। তুমুল উত্তেজিত হয়ে আদ্রিতার কেবিনে ঢুকছে আশরাফ, মুনমুন, মৃদুল, রনি আর চাঁদনি। সবাইকে একসাথে ঢুকতে দেখে আদ্রিতা হতভম্ব হয়ে বলল, কি ব্যাপার, তোরা একসাথে এভাবে এখানে? কি হয়েছে? তখনই মৃদুল উচ্চ স্বরে চেঁচিয়ে বলল, দোস্ত কক্সবাজার যাবো। আদ্রিতা তড়িৎ চমকে উঠল, বলল, হঠাৎ কক্সবাজার কেন? অদ্ভুত দৃষ্টি নিয়ে তাকিয়ে আছে আদ্রিতা আশরাফ, মুনমুন, মৃদুল, রনি আর চাঁদনির দিকে। আর বাকিরা নিরাশ হয়ে এগিয়ে আসলো। আশরাফ বলল,
কক্সবাজার যেতে তোর আবার কারণ লাগবে? আদ্রিতা বেশ আয়সী ভঙ্গিতে বলল। তাহলে আবার কি, কারণ ছাড়া কেন যাব? মৃদুলের ইচ্ছে করছে আদ্রিতার গালে ঠাস করে একটা চড় বসাতে। এই মেয়েটা বরাবরই কোথাও যাওয়ার কথা শুনেই নাকমুখ কুচকায়। মৃদুল নিজেকে দমালো, যথেষ্ট শান্ত স্বরে আদ্রিতার সোজাসুজি চেয়ারে বসে পড়ল। দোষ ঘুরতে যাবো, ঘুরতে সমুদ্র বিলাসে খালি চিল হবে। আদ্রিতা নাকমুখ কুচকে পড়ল। এত চিল করার কি আছে? সমুদ্রে দেখার মতো কি আছে? খালি পানি আর পানি। আদ্রিতার কথা শুনে রনি বলল। ওই পানি দেখতেই যাব, সঙ্গে তুইও যাবি। আদ্রিতা বলল। আমার কাজ আছে, আমি যাব না, তোরা যা। মৃদুলা নিজেকে কন্ট্রোল করতে পারল না। সে আচমকাই আদ্রিতাকে ধমক দিয়ে বলল। ওই সেমরি তোর কাজের খেতায় আঙুন, এমন বাইরা মুজে জামাইয়ের নাম মনে থাকবো না। এত ভাব নেসকে? আরে বাবা, এতজন একত্রে যাওয়া যাবে নাকি? খুব যাবে। সজল স্যারের সাথে কথা হয়েছে? আদ্রিতা অবাক হয়ে বলল। কি বললেন? উনি রাজি হয়েছে। 3 দিনের কথা বলেছিলাম, কিন্তু 2 দিনের ছুটি দিয়েছে। আদ্রিতা বেশ চমক খেয়ে বলল। সত্যি দিয়েছে? মৃদুল বলল। দিয়েছে। আজ রাতের বাসে যাবো 10টার মধ্যে, রেডি হয়ে থাকবি। আদ্রিতা বিস্মিত কণ্ঠে বলল। এত দ্রুত? দ্রুত গিয়ে দ্রুত আসবো। সবার কথার মাঝে মৃদুল আচমকাই টেবিলের উপর মাথা এলিয়ে দিল, বলল। দোস্তরা কবে যাবো লাবণী বিচে? আমি খালি সমুদ্রের মধ্যে চিত হইয়া ঘুমাইয়া থাকবো। মৃদুলের কথা শুনে সবাই হেসে ফেলল। চাঁদনি বলল। আর তারপর একটা কাউয়া এসে তোর মুখে ইয়ে করে চলে যাবে, বেশ হবে। মুহূর্তের মধ্যেই মৃদুলের মগজ এলোমেলো হলো। সে ধমকের স্বরে বলল। এই মায়াটার মুখে কোনো ভালা কথা নাই। কাউয়া না বলতি একটা মাইয়া এসে গায়ে পড়বে। রানী নাকমুখ কুচকে বলল। সি দোস্ত, এডি তুই কি কস? মৃদুল অবাক হয়ে বলল। এখানে সির কি আছে? সবাই হেসে দিল। মৃদুল কিছুক্ষণ পর বিষয়টা বুঝতেই রনির পেটে একটা ঘুষি মেরে বলল। শালা নোংরা। সবাই হেসে ফেল। আদ্রিতাও হাসলো। তার এই বন্ধু বান্ধবের কাণ্ড দেখলে সে বরাবরই আনন্দ পায়। বিশেষ করে মৃদুল তাদের ফ্রেন্ড সার্কেলের সবচেয়ে হাসি খুশি আর মিশুক টাইপের ছেলে। পুরো বন্ধু মহলটা এই ছেলেটাই মাতিয়ে রাখে বেশি। লাগাতার ফারিসের রুমে নক করছে আদিপ, কিন্তু ফারিসের কোনো হুঁশ নেই। বেঘরে ঘুমে মগ্ন ফারিস। সচরাচর ফারিস দরজা আটকে ঘুমায় না, কিন্তু কাল রাতে ঘুমিয়েছে। কাল নেশার ডোজটা বেশি হয়ে গিয়েছিল তার। আদিপ আবার দরজায় নক করলো। তাকে চিন্তিত দেখাচ্ছে। ফারিসের জন্য চিন্তা হচ্ছে। ঘড়িতে দুপুর 12টা ছাড়িয়ে। এত বেলা অবধি ফারিস ঘুমায় না। সে কখন থেকে আদিপ ডাকছে তাকে, কিন্তু ফারিসের খবর নেই। আদিপ আবারও দরজায় নক করলো, বলল। ভাই, আপনি কি আমার কথা শুনতে পাচ্ছেন ফারিস ভাই? এবার ফারিস নড়েচড়ে উঠল। আবারও কানে দরজা আটকানোর শব্দ কানে ভাসলো। ফারিস আস্তে আস্তে শোয়া থেকে উঠে বসলো। গলা খাকারি দিয়ে বলল। কি হয়েছে আদিপ? এতক্ষণে ফারিসের কণ্ঠটা কানে আসতেই আদিপের দেহে প্রাণ ফিরে এলো। সে বলল। ভাই, আপনি ঠিক আছেন তো? সেই কখন থেকে ডাকছি। ফারিস তার চোখ মুখ ডলতে ডলতে বলল। আমি ঠিক আছি। আদিপ ওপাশ থেকে আবার বলল। ভাই, গাড়ি কি রেডি করব? কক্সবাজার কি আজ যাবেন? ফারিস চটপট জবাব দিল। রেডি করো, 2 ঘন্টার মধ্যে আমরা বের হব। আচ্ছা ভাই। আদিপ চলে গেল। ফারিস বিছানার সাথে মোবাইলটা নিয়ে বলল। কাজটা কি হয়েছে? উত্তরে অপর প্রান্তের ব্যক্তিটিও বলল। ঠিক আছে, রাত 10 থেকে 11টার মধ্যে কক্সবাজার ঢুকবো। কাল সকালে ওর সাথে কথা বলবো। তোমরা ওর গায়ে কোনো হাত দিবে না, আমি আগে কথা বলবো। ফোনটা কাটলো ফারিস। এবার তো সে জেনেই ছাড়বে তার সাথে ষড়যন্ত্র করছেটাকে। ফারিস বসে থেকে উঠে দাঁড়ালো। ঢুলতে ঢুলতে চলে গেল ওয়াশরুমের দিকে। লম্বা একটা শাওয়ার নিবে, তারপর হালকা কিছু খেয়ে দুবেলা দুটো কি 2:30টার দিকে কক্সবাজারের উদ্দেশ্যে রওনা হবে। গাজার বিশ্বাসঘাতক দুটোর সাথে কাল সকালে যোগাযোগ করবে ফারিস। বিকেলে ফুরফুরে আলোতে নিজের রুমে ব্যাগপত্র গোছাচ্ছে আদ্রিতা। সে মাত্রই হসপিটাল থেকে এসেছে। বর্তমানে তার জায়গাটা ডক্টর সুস্মিতা সেন পালন করছেন। উনি একজন সিনিয়র ডক্টর। মূলত এই 2 দিনের ছুটিতে সেই আদ্রিতার দায়িত্ব পালন করবে। মহিলাটি যথেষ্ট ভালো
আদ্রিতাকে খুব স্নেহ করেন, আদ্রিতাও পছন্দ করেন ওনার। আদ্রিতার মা ভিতরে ঢুকলেন, মেয়েকে ব্যাগপত্র গোছাতে দেখে বলল,